দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের বিশেষ আয়োজন একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিনে আজ আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি একই সাথে যুব, ক্রীড়া এবং পল্লী উন্নয়ন, সমবায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনি তো একেবারে সামনের সারিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপনি আজকে উপদেষ্টা হয়েছেন এবং আপনার অন্যান্য সহকর্মীদের মধ্যে, আমি বলবো সমন্বয়কদের মধ্যে আরও দুজন, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম, তারা উপদেষ্টা হয়েছেন। অন্যরা কেমন আছেন? অন্যদের সাথে যোগাযোগ কেমন হয়? আমাদের অন্যান্য সহযোদ্ধারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের জন্য এবং মানুষের সেই কথাগুলো বলার জন্য এবং একই সাথে গণঅভ্যুত্থানকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছেন যাতে একটা জনমত তৈরি করা যায়, এবং রাজপথেও তারা গণঅভ্যুত্থানের শক্তিকে সংগঠিত রাখতে কাজ করে যাচ্ছেন। তো এই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় তাদের সাথে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে এই সরকারের প্রথম দিন থেকেই যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই সবার 16 বছরের বঞ্চনার বিষয়গুলো নিয়ে আসছেন, দাবি নিয়ে আসছেন, আন্দোলন করছেন। এবং একই সাথে কিছু কিছু জায়গায় আবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধনেও অনেক ধরনের মোবিলাইজেশন হচ্ছে। তো সেক্ষেত্রেও যারা রাজপথে আছেন তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। জনগণের মধ্যে তারা একটা ব্রিজ হিসেবে একই সাথে কাজ করছেন এবং সরকারকেও বিভিন্ন উদ্যোগ এবং সরকারের কার্যক্রম গতিশীল করার জন্য সরকারকেও বিভিন্নভাবে চাপে রাখছেন। আমার যেটি প্রশ্ন ছিল, অন্য সমন্বয়ক এবং সহযোদ্ধা আন্দোলনকারী তারা কেমন আছে? তাদের সাথে আপনার যোগাযোগ কেমন হয়? সময় কি পান? সময় পাওয়াটা খুবই দুরূহ, কিন্তু তারপরেও যথাসাধ্য চেষ্টা করি যোগাযোগটা রাখার এবং আমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল আন্দোলনের সময় সেটা বজায় রাখা এবং নিজেদের মধ্যে যেন কোনো প্রকার বড় ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেটার জন্য ওইভাবে সময় দেওয়ার। কিন্তু আপনারা জানেন যে দুইটা মন্ত্রণালয় এবং একই সাথে সরকারের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে কাজ করতে হয়, যে কারণে দেখা যায় 15 থেকে 16 ঘন্টা সরকারি কার্যক্রমেই চলে যায়। ইভেন অফিস শেষ করে বাসায় আসলে সেখানেও অ্যাপয়েন্টমেন্ট থাকে সরকারি বিভিন্ন কার্যক্রমের। তো সুতরাং যতটুকু সময় দেওয়া উচিত ততটুকু দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যাতে যোগাযোগটা থাকে। রাজনীতি করতে করতে মানুষ এটা সরকারের এরকম একটি দায়িত্বে আসে। আপনার তো রাজনৈতিক সেরকম দশকের পর দশকের আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু তারপরেও জনসমর্থন, বিশেষ করে সাধারণ মানুষের, ছাত্র জনতার, তাদের সমর্থন কেমন পাচ্ছেন নির্বাচন এবং সংস্কার ইস্যুতে? এই সরকারের মূল ভিত্তি হচ্ছে জনসমর্থন এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এটাকে আমরা একটা গণঅভ্যুত্থানের সরকার বলি এবং এই সরকারের সকল কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, বিশেষ করে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করাটাকে আমরা আমাদের একটা অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছি। দেশ সংস্কার, দেশ পুনর্গঠনে তাদের অংশগ্রহণের ভিত্তিতে এবং তাদের প্রত্যক্ষ অংশীদারিত্বের ভিত্তিতে দেশ পুনর্গঠন এবং সংস্কার হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। সারা দেশে তো আপনি সমন্বয় কমিটি দেওয়ার কথা, বা এটা যে আবার কয়েকটি জায়গায় দিয়েছেন আপনারা, তো এইসব দেওয়ার উদ্দেশ্য কি? যে রাজনৈতিক দল করা, নাকি আপনার কোনো একটি প্ল্যাটফর্ম তৈরি করা, নাকি সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সহায়ক হিসেবে কাজ করার জন্য এটা করা? দেখুন, বৈষম্য বিরোধী যেদিন থেকে আমরা 3 জন সরকার এসেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের অফিসিয়াল কোনো সম্পর্ক রাখার সুযোগ নেই এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমাদের কোনো প্রভাব নেই। তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য এবং গণঅভ্যুত্থানের যে শক্তি সেটাকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য তারা ওই সাংগঠনিক কাঠামোর মধ্যে যাচ্ছেন
এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত চিন্তা, যে যারা যে রাজনৈতিক শক্তিগুলো এখন উপস্থিত আছে তারা কেউই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই তরুণদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করা তো দূরের কথা, কথাই বলতে পারছেন না। আমরা দেখি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যেটাকে কাল্ট হিসেবে দাঁড় করিয়ে একটা ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, আমরা তো মুজিবের বিরুদ্ধে না, কিন্তু মুজিববাদের বিরুদ্ধে। ছবি যখন সরানো হয় তখন বড় রাজনৈতিক দলগুলোর দিক থেকে এক ধরনের রোনাজারি শোনা যায়, সেটা তো এই তরুণ প্রজন্ম ধারণ করে না। আবার বড় দুইটা রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ফ্যাসিবাদী পরাজিত শক্তির প্রতি এক ধরনের সহমর্মিতাপূর্ণ বক্তব্য দিতে শোনা গেছে, সহানুভূতিশীল বক্তব্য দিতে শোনা গেছে। যে যখন তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আমি বলবো এই প্রক্রিয়া, এই সহানুভূতি দেখানো, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের সাথে যেমন এক ধরনের কৌতুক করা, ঠিক তেমনি এই যে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছে এই অভ্যুত্থানে মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সাথে এক ধরনের রাজনৈতিক বেইমানি করার সামিল বলে আমি মনে করি। সেই জায়গা থেকে এই যে এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তরুণদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু সেটা কিভাবে হবে, কিভাবে সেটা সামনের দিনে আগাবে, এ বিষয়ে আমি জানি না। তবে এটা আমার যেমন গত পরশুদিনের বক্তব্য কিংবা এই চলমান 3 মাসের রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানের কারণে এটা একটা ধারণা হিসেবে আমার মধ্যে জন্মেছে, এবং আমি মনে করি যে এটা সবার মধ্যেই এই আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে যে এক্সিস্টিং রাজনৈতিক শক্তিগুলো এই অভ্যুত্থানকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে দেশে বিদেশে নানান লবিস্ট নিয়োগ করা, পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন বড় বড় কাগজে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে নিউজ, মানে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের যে ফল, সেটি কি ব্যর্থ করে দেওয়ার কোনো আশঙ্কা আছে আপনার মধ্যে? দেখুন, আওয়ামী লীগ তো একটা মনস্টার হিসেবে এখানে হাজির ছিল। আমরা 7ই জানুয়ারি নির্বাচনের আগেও আশা করেছিলাম যে হয়তো বড় একটা আন্দোলন হবে, আমরাও প্রস্তুত ছিলাম। আমরাও 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নো ভোট আন্ডার হাসিনা স্লোগানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ এত বড়ই মনস্টার হয়ে গিয়েছিল যে কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে যথেষ্ট হচ্ছিল না। এবং যখন এই গণঅভ্যুত্থান হয়, প্রায় 2 সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, এবং আপনারা পেপার পত্রিকায় দেখেছেন যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, বিলিয়নস অফ ডলার্স, এবং এগুলো এখন রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে বিভিন্নভাবে। সাইবার স্পেসে ইনভেস্ট করা হচ্ছে, এবং বিভিন্ন দেশের পত্রিকা, বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রে এই লুটপাটকৃত অর্থ কাজে লাগানো হচ্ছে। তবে দেশের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ প্রয়াসটা আছে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তাতে করে এইসব করে কিছুই হবে না। এই মুহূর্তে যখন পৃথিবীর অধিকাংশ শক্তি আমাদের পক্ষে আছে, বাংলাদেশে এই একটা ফ্যাসিবাদী শক্তির পতনে তারা বাংলাদেশ গড়ার সামনের লড়াই আমাদেরকে সহযোগিতা করতে চায়, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, আপনারা জানেন, বিভিন্নভাবে তারা আমাদের পাশে থাকতে চায়। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ষড়যন্ত্র কিংবা তাদের যেই অঢেল লুটপাটকৃত অর্থ আছে সেটা দিয়ে লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে এই বিষয়গুলোতে আসলে কিছুই যায় আসে না, যতক্ষণ পর্যন্ত জনগণের সমর্থনটা আছে এবং এই অভ্যুত্থানের যেই সংস্কার আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে ছিল সেগুলো বাস্তবায়ন হওয়া পর্যন্ত জনগণ এই সরকারকে সাপোর্ট দেবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন এটি মহাকালের আসলে বড় দীর্ঘ সময় নয়, তবে এটি অনেক গুরুত্বপূর্ণ সময়ও বটে। এই 100 দিনে সরকারের, আপনি যেহেতু অন্যভাবে মুখপাত্র, সেই ক্ষেত্রে আমি বলছি যে সংস্কার কাজ কতটুকু এগুলো, এবং নির্বাচনের রোডম্যাপ কি তৈরি হচ্ছে? সংস্কার কার্যক্রমের গতিশীলতার উপরে নির্ভর করবে নির্বাচন, কারণ বিরোধী দলগুলোই দীর্ঘদিন ধরে বলে আসছিল যে এই কাঠামো আছে, এই কাঠামোতে সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না, এবং শেষ নির্বাচনেও বিরোধী দলের দিক থেকে এই কথাটা বলেই কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই একই কাঠামোতে তো আমরাও ইলেকশন দিতে পারি না, এটা তাহলে 14, 18 কিংবা 24 থেকে কোনোভাবে আলাদা কিছু হবে না।
সুতরাং এই কাঠামোর সংস্কার করতে হবে। সেই সংস্কার কাজটা হওয়া পর্যন্ত যদি আমরা একটা ইলেকশনের দিকে যাই, সেটা 14, 18 কিংবা 24-এর ইলেকশনের থেকে আলাদা কিছু হবে না। এবং এই কাঠামোর মধ্যে আমি মনে করি না যে গণতন্ত্রকামী কোনো বিরোধী দল বা যে কোনো গণতন্ত্রকামী দল ইলেকশন চাইতে পারে, যেমনটা তারা 18তেও চাননি, 24এও চাননি। সুতরাং সংস্কার কাজটা আগে, এবং নির্বাচন সংস্কার কাজের একটা ফলাফল হিসেবেই যথাযথ সময়ে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই, আমরা কোনোভাবেই ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এখানে নেই। যেই গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, এবং রাষ্ট্রের প্রত্যেকটা কলুষিত প্রতিষ্ঠানকে আবার সুন্দরভাবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে এবং সংবিধান, দুদক সহ এই প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কারের মাধ্যমে আমরা একটা ইলেকশনের দিকে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে এগিয়ে যাব। গেল 15 বছরের মধ্যে আমরা বলতে পারি যে সবচেয়ে একটা জাতির যে মেরুদণ্ড শিক্ষা, সেটি ভেঙে পড়ার মানে পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, এবং তার মান, গুণ, গবেষণা কোনো কিছুই আমাদের আসলে অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে যখন এতগুলো সংস্কার কমিশন, তখন সরকারের অন্যতম একজন উপদেষ্টা এবং একই সাথে মুখপাত্র হিসেবে জানতে চাই, শিক্ষা সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার কমিটি নেই কেন? শিক্ষা সংস্কার কমিশনটা এখনো হয়নি, কিন্তু শিক্ষার সংক্রান্ত, যেহেতু এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, শিক্ষার সংস্কারটা অনেক বেশি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। কারণ একটা শিক্ষানীতি করতেও আওয়ামী লীগ সরকারের 10 বছর লেগে গিয়েছিল। তো তবে সংস্কারের কমিশনের প্রস্তাবনাগুলো থাকলে সেই রোডম্যাপটা অবশ্যই পাওয়া যায়। তবে শিক্ষা মন্ত্রণালয়, আমি যতদূর জানি, যে ছোটোখাটো অনেকগুলো বিষয়, যেমন এনসিটিভি এর বইগুলোকে ঠিক করা থেকে শুরু করে এই জায়গাগুলোতে সংস্কারের কার্যক্রম চলছে। ছোট ছোট অনেকগুলো সাব কমিটি এই জায়গাগুলোতে কাজ করছেন, এবং শিক্ষার দীর্ঘমেয়াদী যেই সংস্কার প্রয়োজন, সেটার একটা রূপরেখা জানেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি নিজে একজন শিক্ষাবিদ। তো দীর্ঘমেয়াদী সংস্কারের একটা রোডম্যাপ তৈরি করা হবে, যাতে পরবর্তী যে কোনো সরকার দায়িত্ব নিলে সেই রোডম্যাপ অনুযায়ী শিক্ষার সংস্কার কার্যক্রমটা চালিয়ে নিয়ে যেতে পারে।